হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য সফট কি। আজকে তোমাদের কেমিক্যাল কাইনেটিক্সের আরেকটা লেকচারকে কন্টিনিউ করা হবে, অর্থাৎ লেকচার 4টাকে আজকে কন্টিনিউ করা হবে। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কী কী টপিক নিয়ে আজকে ডিসকাস করা হবে। তো যারা আগের লেকচারগুলো দেখোনি, লেকচার 3 অবধি আমাদের ভিডিও এই অবধি পোস্ট করা হয়েছে, তো লেকচার 3 অবধি দেখে তারপরে এটা কন্টিনিউ করবে। না হলে দেখো প্রত্যেকটা লেকচার কিন্তু একে অন্যের সঙ্গে রিলেট করে করা হয়েছে, ঠিক আছে। তো যদি আগের লেকচারগুলো না দেখে থাকো, ওগুলো দেখার পরে তারপরে এটা কন্টিনিউ করবে। আর যাদের স্পেসিফিক্যালি এই লেকচারগুলোই দরকার, আজকে যেটা পড়ানো হবে ক্রম, মানবিকতা এবং ওই রিলেটেড কিছু জিনিসপত্র, তো তারা ডিরেক্টলি এখানে চলে আসবে। তো আজকে থিওরিটিক্যাল পোর্শনটাকে কভার করা হবে, পরের লেকচারে আমরা এর নিউমেরিক্যালসগুলো করব, ঠিক আছে। তো শুরু করছি আজকে লেকচারটা। ওকে, ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ক্রম। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এই বিক্রিয়ার ক্রম, খুব ইম্পর্টেন্ট। এই ক্রম এবং ক্রম রিলেটেড যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট হয় যে কোনো এক্সামের ক্ষেত্রে, যেরকম বোর্ডের এক্সাম হতে পারে বা হচ্ছে অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও। তো বোর্ডের জন্য তোমরা এই বিক্রিয়ার ক্রমের সংজ্ঞাটাও মুখস্থ করে নেবে। এটা থিওরিটিক্যালি মানে কোশ্চেন আসতে পারে, ক্রম বলতে কী বোঝো, তো এটা মুখস্থ করে নেবে। জিনিসটা বুঝলে তোমরা এমনিতেই তোমরা বলতে পারবে, ঠিক আছে। তো এরকম ব্যাপার নয় যে একটা ওয়ার্ড মিস্টেক করে গেলে ভুল হয়ে যাবে, সেরকম ব্যাপার নয়। তো মোটামুটি আইডিয়া ক্লিয়ার থাকলে তোমরা নিজেরাই লিখে দিতে পারবে। তো দেখো এখানে লেখা রয়েছে বিক্রিয়ার ক্রম বলতে কী বোঝো। যেহেতু বড় ডেফিনেশন, তাই আমি আগে থেকে লিখে রেখেছি। তোমরা এটা নোট ডাউন করে নিতে পারো, নাহলে যে যার বইতে, টেক্সট বইতে রয়েছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আমি বোঝানোর জন্য আগে তুলে নিয়েছি, আমি জিনিসগুলো বুঝিয়ে দেবো জাস্ট। বলছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার সমীকরণে কোনো বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির ঘাতগুলি হলো ওই বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম। দেখো একটা জিনিস তোমাকে এখানে কেয়ারফুল থাকতে হবে, যে এখানে বলেছে দেখো বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার সমীকরণে, ঠিক আছে। এইটা একটা গুরুত্বপূর্ণ কথা, আমি বোঝাবো এক্ষুনি যে কি অ্যাকচুয়ালি বলতে চাইছি এর দ্বারা। এবং বিক্রিয়া সমীকরণের সকল গাঢ়ত্ব রাশির ঘাতসমূহের সমষ্টিকে বলা হয় উক্ত বিক্রিয়ার ক্রম বা সামগ্রিক ক্রম। দেখো ডেফিনেশনটা তোমাদের বোঝানোর আগে আমি একটা এক্সাম্পল ধরে নিই, দিলে তারপরে ওর সঙ্গে রিলেট করে আমরা ডেফিনেশনটাকে বোঝাবো। এটা একটা বেসিক রিয়াকশান নেওয়া হয়েছে, একটা সিম্পল রিয়াকশান। এ বি সি রিয়াকশান করে কি প্রডিউস করছে, ডি এবং ই। তাহলে এখানে এই স্মল লেটারের এ বি সি ডি ই এগুলো হচ্ছে ওদের রেসপেক্টিভ মানে যে যার নিজস্ব মোল সংখ্যা বলতে পারো বা অনুসংখ্যা বলতে পারো। এই বিক্রিয়ার ক্ষেত্রে পরীক্ষালব্ধ হার সমীকরণ আমি ধরে নিলাম আর ইকুয়ালস টু ছোটো কে এ টু দি পাওয়ার আলফা, বি টু দি পাওয়ার বিটা এবং সি টু দি পাওয়ার গামা, ঠিক আছে। তো এইখানে আলফা, বিটা, গামা হচ্ছে, এখানে বলতে পারি যে এর ঘাত, বি এর ঘাত এবং সি এর ঘাত রেসপেক্টিভলি, মানে যথাক্রমে। দেখো এইটা হচ্ছে তার এই ইকুয়েশনের এই রাসায়নিক বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার সমীকরণ। এটা পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয়েছে, এখান থেকে কিন্তু আসেনি। এটা কিন্তু পরীক্ষালব্ধ হার সমীকরণ। আগের লেকচারে আমি বলেছিলাম যে পরীক্ষালব্ধ হার সমীকরণ কী করে আসে, ওটা এক্সপেরিমেন্টের বেসিসে আসে। এবার এর সঙ্গে আমি রিলেট করাচ্ছি। দেখো তাহলে বলেছিল যে রাসায়নিক বিক্রিয়া পরীক্ষালব্ধ হার সমীকরণে, এটা একটা পরীক্ষালব্ধ হার সমীকরণ। ওই সমীকরণে কোনো বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির ঘাত হলো। তাহলে এখানে বিক্রিয়ক কে ছিল, এ বি সি ছিল বিক্রিয়ক। তাহলে এ বি সি এখানে হচ্ছে বিক্রিয়ক রয়েছে। বিক্রিয়কগুলির গাঢ়ত্ব রাশির হচ্ছে ঘাত ওই বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম। তাহলে এখানে বিক্রিয়কগুলির গাঢ়ত্ব রাশি এগুলো থার্ড ব্র্যাকেটের ভেতরে রয়েছে, মানে গাঢ়ত্ব এগুলো। তাহলে এর গাঢ়ত্ব কত, এখানে এ হচ্ছে গাঢ়ত্ব এখানে থার্ড ব্র্যাকেটের ভেতরে রেখে রিপ্রেজেন্ট করা হয়েছে। তার ঘাত কত, এর ঘাত কত এখানে আলফা। আর বি বিক্রিয়কের গাঢ়ত্ব, তার ঘাত কত বিটা। আর সি বিক্রিয়কের গাঢ়ত্ব থার্ড ব্র্যাকেটের মধ্যে রিপ্রেজেন্ট করা হয়েছে, তার ঘাত কত গামা। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমি বলতে পারি যে এখানে যে এর এই বিক্রিয়ার ক্ষেত্রে এর রেসপেক্টে ঘাত হচ্ছে আলফা, বা ঘাত বলতে আমরা বলতে পারি যে এখানে এ এর ক্রম হচ্ছে এখানে আলফা। সিমিলার ওয়েতে আমি বলতে পারি বি এর এখানে ক্রম হচ্ছে বিটা, আর হচ্ছে সি এর ক্রম হচ্ছে এখানে গামা। দেখো এটা কিন্তু এলো পুরোপুরি পরীক্ষালব্ধ হার সমীকরণ থেকে, তাই না।
সুতরাং এর রেসপেক্টে হচ্ছে আলফা, যেটা তার ঘাত থাকবে পরীক্ষালব্ধ সমীকরণে, যেটা হচ্ছে তাদের ঘাত থাকবে, সেই ঘাতগুলো হচ্ছে তাদের নিজস্ব ক্রম। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে এ এর ঘাত হচ্ছে আলফা, মানে হচ্ছে এ এর রেসপেক্টে বিক্রিয়ার ক্রম হচ্ছে আলফা, বি এর রেসপেক্টে বিক্রিয়ার ক্রম হচ্ছে বিটা, এবং সি এর রেসপেক্টে বিক্রিয়ার ক্রম হচ্ছে গামা। ঠিক আছে? এবং যদি ওভারঅল, তারপরে লাস্টের লাইনে কি বলেছে দেখো, এবং বিক্রিয়া সমীকরণের সকল গাঢ়ত্ব রাশির ঘাতসমূহের সমষ্টিকে উক্ত বিক্রিয়ার ক্রম বা সামগ্রিক ক্রম বলা হয়। তাহলে বিক্রিয়ার ক্রম যাকে বলা হচ্ছে সামগ্রিক ক্রম। তাহলে বিক্রিয়ার ক্রম বা সামগ্রিক ক্রম কোনটা? দেখো বাবু, সামগ্রিক ক্রম যদি তোমাকে বের করতে হয়, যতগুলো বিক্রিয়কের পাওয়ার রয়েছে বা ঘাত রয়েছে, এই যে আলফা, বিটা, গামা, তো সবগুলো পাওয়ারকে তুমি যদি যোগ করে দাও, সমষ্টি করে দাও, তাহলে কিন্তু কি আসবে, ওই বিক্রিয়ার ক্ষেত্রে সামগ্রিক ক্রম বা বিক্রিয়ার ক্রম বলতে পারি। তাহলে এখানে বলতে পারি ওভারঅল অর্ডার বা সামগ্রিক ক্রম সমান কি হবে এখানে, তাহলে বিক্রিয়ার সামগ্রিক ক্রম কি হবে, সামগ্রিক ক্রম বা ইংরেজিতে বলা হয় ওভারঅল অর্ডার। আচ্ছা, এখানে বলি এই ক্রমকে কি ইংরেজিতে বলা হয়, অর্ডার। ORDER, অর্ডার অফ এ রিয়াকশানের মানে বিক্রিয়ার ক্রম বলা হচ্ছে। তাহলে এখানে সামগ্রিক ক্রম যদি বের করতে চাই, তাহলে তিনটা ঘাতকে আমরা যোগ করে দেবো, অর্থাৎ তিনটা আলাদা আলাদা ক্রমকে আমরা যোগ করে দেবো। তাহলে সামগ্রিক ক্রম সমান আলফা প্লাস বিটা প্লাস হচ্ছে গামা, এটা হচ্ছে ওই বিক্রিয়ার ক্রম বা হচ্ছে সামগ্রিক ক্রম। তাহলে তো আমি যদি ব্যাপারটাকে পুরো সামারি করে দিই, তাহলে এটা দাঁড়ায় যে একটা রাসায়নিক বিক্রিয়া লেখা হয়েছে, তার পরীক্ষালব্ধ হার সমীকরণ তোমাকে দেওয়া থাকবে, না হলে ওই এক্সপেরিমেন্টগুলো যেগুলো আগের লেকচারে বলা হয়েছিল, ওই এক্সপেরিমেন্ট থেকে ওই পরীক্ষালব্ধ হার সমীকরণ আসবে। ওই পরীক্ষালব্ধ হার সমীকরণে, এটা খেয়াল রাখবে কিন্তু, ওটা কিন্তু পরীক্ষালব্ধ হার সমীকরণ হতে হবে, এমনি এই ইকুয়েশন থেকে আসবে না। তাহলে পরীক্ষালব্ধ হার সমীকরণ যে বিক্রিয়কগুলো থাকবে, ওই বিক্রিয়কগুলোর পাওয়ার যে থাকবে, ওই পাওয়ারগুলো হচ্ছে ওদের নিজস্ব অর্ডার বলতে পারো। এবং যদি টোটাল যদি সামগ্রিক ক্রম যদি নির্ণয় করতে চাও, তাহলে সবার পাওয়ারগুলোকে যোগ করে দিতে হবে। ঠিক আছে? তুমি এখানে একটা কোশ্চেন করতে পারো, স্যার এখানে আলফা, বিটা, গামা, এই এ বি সি ডি কেন রাখা হলো না, এই এ ছোট এ বি সি এগুলোকে এদের পাওয়ারে রাখা হলো না কেন? দেখো, পাওয়ারে আসতে পারে, এরকম নয় যে এখানে এখানে এই এটাকে এখানে রাখা যেতে পারে, বিও এখানে আসতে পারে বিটার জায়গায়, সিও আসতে পারে, কিন্তু এটা কখন হবে কখন হবে না সেটা নির্ভর করছে। ঠিক আছে? মানে ব্যাপারটা কি, কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ধরো পরীক্ষালব্ধ হার সমীকরণে ধরো সাপোজ এর সঙ্গে আলফার সঙ্গে এ মিলে গেল, তাহলে দুজনের ক্ষেত্রে একই হয়ে গেল, বুঝতে পেরেছো? কিন্তু সবসময় যে একই হবে, সবসময় যে এই এর যে সহগ যেটা রয়েছে সেটা যে এর পাওয়ারে আসবে, এরকম কোনো গ্যারান্টি নেই। বোঝা গেল তো? মানে এটা বলছে যে এই যে সহগটা, এটা সবসময়ের জন্য যে এর পাওয়ারে আসবে, বি এর যে সহগ, সি এর যে সহগ, যাই রিয়াক্ট্যান্ট থাকুক না কেন, যাই বিক্রিয়ক পদার্থ থাকুক না কেন, সেগুলো যে এদের রেসপেক্টিভ পাওয়ারে আসবে, এটা কিন্তু কখনো তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। কখনো হতে পারে, আবার নাও হতে পারে। বুঝতে পেরেছো? সুতরাং এক্সপেরিমেন্টাল রেড ইকুয়েশন থেকে হচ্ছে তার ক্রম আসবে, কখনো এইগুলো থেকে আসবে না। কখনো ভুল করেও এইগুলোকে, এই সামনে এ ছিল স্যার, তাহলে এই ছোট এটাকে এর পাওয়ারে বসিয়ে দেবো, এই ছোট বিটাকে এর পাওয়ারে বসিয়ে দেবো, সিটাকে এখানে পাওয়ারে বসিয়ে দেবো, এরকম কখনো ভুল করবে না। এটা কখন হয় বলো তো? সেই রেড ইকুয়েশন কোথায় লেখা হয়? লেকচার 3-তে আমরা, আগের লেকচারে আমরা যেটা বলেছিলাম, ল মাস অ্যাকশন বা ভরক্রিয়া সূত্রেতে ওটা হয়। ভরক্রিয়া সূত্রতে এই সহগগুলো ডিরেক্টলি এখানে মাথায় চলে আসে, তাই না? সুতরাং এটা তো ভরক্রিয়া সূত্র নয়, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রেড ইকুয়েশন থেকে এসছে। তো এইভাবে কোনো বিক্রিয়ার সামগ্রিক ক্রম এবং হচ্ছে প্রত্যেকটা বিক্রিয়কের সাপেক্ষে আমরা ক্রম নির্ণয় করতে পারি। ঠিক আছে? একটা রিয়েল এক্সাম্পল দিলে তোমরা জিনিসগুলো আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। তো এক্সাম্পলগুলো দিচ্ছি, একটু দেখো। দেখো, এখানে দুটো রিয়েল এক্সাম্পল নিয়েছি। এই এক্সাম্পলগুলো তোমরা অবজার্ভ করলে ভালো করে বুঝতে পারবে। এখানে NO প্লাস H2 বিক্রিয়া করে N2 প্লাস ওয়াটার তৈরি করছে। দেখো, এদের ব্যাকেটে তোমাদের বইতে দেখবে, ব্যাকেটে এদের স্টেটগুলো দেওয়া আছে, অর্থাৎ H2 এখানে ব্যাকেটে G লেখা আছে, গ্যাসিয়াস স্টেটে রয়েছে, NO এখানে গ্যাসিয়াস স্টেটে G ব্যাকেটে দেওয়া আছে। তো আমরা জাস্ট জিনিসটা বোঝার জন্য এরকমভাবে ওটা লিখিনি। ঠিক আছে? দেখো, বোঝার জিনিস, তাই ওই রকম না লিখে, মানে আমি লিখিনি আর কি। দেখো, এর ক্ষেত্রে
এই রিয়াকশনের ক্ষেত্রে বলছে যে এক্সপেরিমেন্টাল রেট মানে পরীক্ষালব্ধ হার সমীকরণ হচ্ছে আর ইকুয়ালস টু মানে বিক্রিয়ার হার সমান কে ইন্টু এনও স্কোয়ার আর H2, ঠিক আছে। থার্ড ব্র্যাকেটের ভেতরে রয়েছে মানে এটা গাঢ়ত্ব দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এর ক্ষেত্রে তাহলে অর্ডার কি হবে? দেখো এটা অবশ্যই পরীক্ষালব্ধ হার সমীকরণ, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রেট, কিন্তু এটা এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন এটা। এর ক্ষেত্রে তাহলে যদি আমি বলি এনোর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত হবে, এনোর সাপেক্ষে যদি বিক্রিয়ার ক্রম বলতে যাই, দেখো তার পাওয়ারে যেটা আছে সেটাই হচ্ছে এনোর ক্রম, তাহলে এখানে 2 হবে। আর H2 সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত হবে, H2 পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে H2 সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হবে এখানে 1। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ওভারঅল ক্রম কি হবে, ওভারঅল বা সামগ্রিক ক্রম হবে 1 + 2 মানে এর পাওয়ার মানে 2 + 1 মানে হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে তৃতীয় ক্রমের বিক্রিয়া। 3 ক্রম মানে হচ্ছে তৃতীয় ক্রমের বিক্রিয়া বা থার্ড অর্ডার রিয়াকশন বলা হয় থার্ড অর্ডার রিয়াকশন বা তৃতীয় ক্রমের বিক্রিয়া। সিমিলারলি এই এক্সাম্পলে দেখো, এই এক্সাম্পলে CaCl3 Cl2 এর সঙ্গে বিক্রিয়া করে CCl4 আর HCl প্রডিউস করছে। এর ক্ষেত্রে রেড ইকুয়েশন, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রেড ইকুয়েশন, কিন্তু অবশ্যই এক্সপেরিমেন্টাল রেড ইকুয়েশন থেকে আসবে, ল মাস অ্যাকশন বা ভরক্রিয়া সূত্র থেকে আসবে না। এখানে K ইন্টু CaCl3 এর গাঢ়ত্ব আর Cl2 এর গাঢ়ত্ব হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে যদি বলি CaCl3 এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত, দেখো পাওয়ারে কিছু নেই মানে 1 রয়েছে, তাই এর সাপেক্ষে ক্রম হচ্ছে 1। আর Cl2 এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে হাফ, দেখো পাওয়ারে হাফ রয়েছে। তাই ওভারঅল যদি এর আমি বলতে চাই যে এর ওভারঅল অর্ডারটা কি হবে, তাহলে ওভারঅল অর্ডার হবে কত, 1 + হাফ মানে হচ্ছে 3/2। সুতরাং অর্ডার ফ্র্যাকশনও হতে পারে, দেখো 3/2 একটা ভগ্নাংশ, তাই ফ্র্যাকশনও হতে পারে, মানে এটা 3/2 অর্ডারের রিয়াকশান বা ক্রমের রিয়াকশান। একটা জিনিস এখানে খেয়াল করে দেখো যে এই এক্সাম্পলের ক্ষেত্রে আচ্ছা এটাকে যদি ব্যালেন্স করে দেওয়া হয়, এটা ব্যালেন্স করলে এরকম দাঁড়ায়, ব্যালেন্স করলে এটা 2 হয়ে যাবে, ব্যালেন্স করলে এরকম আসবে। তো তুমি আমাকে দেখে বলতে পারো স্যার এইখানে তো NO স্কোয়ার হয়েছে, মানে এই 2টা তাহলে স্যার এখানে চলে এসছে, এই 2টা তাহলে এখানে চলে এসছে, তাহলে স্যার এইখানে যে এই H2 সামনে যে 2 আছে সেটা কেন এখানে এলো না, এখানে 1 কেন হলো, এরকম কোশ্চেন তুমি জিজ্ঞাসা করতে পারো। আরে দেখো এই ভুলটা কখনো করবে না, এটা কিন্তু এইখান থেকে এই 2টা আসছে না, এই 2টা কখনো এইখান থেকে আসছে না, এটা তার এক্সপেরিমেন্ট করে দেখা গেছে এর সঙ্গে মিলে গেছে, কোনো কারণে মিলে গেছে, তো এর মানে এটা নয় যে এটা এখান থেকে আসছে, বুঝতে পেরেছো? তাহলে তো এই 2টাও তো এখানে আসা উচিত ছিল। এই জিনিসটা খেয়াল করবে, অনেক স্টুডেন্ট ভুল করে দেয় এই কনসেপ্টটা, বুঝতে পেরেছো? এই ভুলটা যেন না হয়, এর সঙ্গে মিলে গেছে হয়তো এর সঙ্গে একই হয়ে গেছে, বাট সবসময় যে হবে এরকম কোনো গ্যারেন্টি নেই। সুতরাং এটা একটা পুরোপুরি এক্সপেরিমেন্টের উপরে বেস করে তৈরি করা। এর ক্ষেত্রেও সেরকম দেখো, এখানে তো হাফ চলে এসছে, হাফ কোত্থেকে এলো, হাফ তো এখানে ছিলই না, কোত্থেকে এলো? তাহলে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে এর পাওয়ারে হাফের সঙ্গে মানে Cl2 এর গাঢ়ত্বর হাফ পাওয়ারের উপরে নির্ভর করছে। তো এই হচ্ছে মেন কনসেপ্ট, ঠিক আছে? অর্ডারের ক্ষেত্রে এই হচ্ছে মেন কনসেপ্ট। এবার আমরা কি দেখবো বলো তো, এই অর্ডার রিলেটেড বা বিক্রিয়ার ক্রম রিলেটেড কতগুলো গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট রয়েছে, মানে ক্রমের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো কিন্তু তোমাদের খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই জিনিসগুলো সব নোট করতে থাকো, ঠিক আছে? যেগুলো পড়ানো হলো সব নোট করবে, আর বিশেষ করে এই কনসেপ্টটা একটু ভালো করে নোট করে রাখবে, নিজের মতো করে, বাংলাতে হোক ইংরেজিতে হোক যেরকম হোক নিজে যেন বুঝতে পারো, শর্ট নোটে এগুলো সব লিখে রাখবে। আর এরপরে যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো বলবো ওগুলোও কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? তো দেখো, আচ্ছা এরপরে আমরা দেখব কি বলতো, বিক্রিয়ার ক্রমের কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা একটু ডিসকাস করব, খুব গুরুত্বপূর্ণ, এগুলো নোট ডাউন করে নেবে। তো প্রথমে হচ্ছে যে বিক্রিয়ার ক্রম সর্বদা পরীক্ষালব্ধ সমীকরণ থেকে নির্ণয় করা হবে, সমিত সমীকরণ থেকে নয়, যেটা একটু আগে আমরা ডিসকাস করলাম, একটু আগে বললাম সেই কথাটাই, যে সবসময়ের জন্য ক্রম ডিটারমাইন করা হবে ওর এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন থেকে, কখনো ওই সমিত সমীকরণ থেকে নির্ণয় করা হবে না, ঠিক আছে? আচ্ছা নেক্সট হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবে, কেবলমাত্র মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে, মৌলিক বিক্রিয়া বলতে কি এটা আমরা একটু পরে ডিসকাস করব। মৌলিক বিক্রিয়া বলতে যেসব বিক্রিয়া একটি মাত্র স্টেপে সম্পন্ন হয়, একটি মাত্র ধাপে সম্পন্ন হয়, তাদেরকে বলা হচ্ছে মৌলিক বিক্রিয়া। শুধুমাত্র মৌলিক বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কি হবে, মৌলিক বিক্রিয়াগুলোর ক্ষেত্রে
ক্রম হচ্ছে ওর সমিত সমীকরণ থেকে আসতে পারে, অর্থাৎ ক্রম ওর সমিত সমীকরণ থেকে তুমি নির্ণয় করতে পারবে। বুঝতে পেরেছো? তো একটু পরে এগুলো নিয়ে ডিসকাশন হবে। এইটা শুধু জেনে রাখো যে মৌলিক বিক্রিয়া হচ্ছে এক স্টেপ বিক্রিয়া, এক ধাপে সম্পন্ন হওয়া বিক্রিয়া। তার ক্ষেত্রে একমাত্র সমিত সমীকরণ থেকে আমি ক্রম নির্ণয় করতে পারবো, বাকি সবার ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন থেকে তুমি ক্রম নির্ণয় করবে। ঠিক আছে? আচ্ছা, এই ক্রম পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, শূন্য হতে পারে, আবার নেগেটিভ হতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু, হ্যাঁ। তো এটা নোট ডাউন করে রাখবে এইসব জিনিসগুলো। আর নেক্সট হচ্ছে গাঢ়ত্ব পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিক্রিয়া হারের পরিবর্তন বিক্রিয়কগুলির ক্রম দ্বারা নির্ধারিত হয়। মানে কি, যে বিক্রিয়ার হারটা কেমন হবে, রেটটা কেমন হবে, সেটা নির্ধারিত হবে ওই পার্টিকুলার যে বিক্রিয়ক বা রিয়াক্ট্যান্ট রয়েছে, ওই রিয়াক্ট্যান্টের পাওয়ার কত রয়েছে, ঘাত কত রয়েছে, মানে তার ক্রম কত রয়েছে, তার উপর নির্ভর করবে ওই বিক্রিয়াটার রেট কেমনভাবে পরিবর্তিত হবে। অ্যাজ ফর এক্সাম্পল, তোমাকে একটা এক্সাম্পল দেখালে তুমি জিনিসটা ভালো করে বুঝতে পারবে। দেখো, একটা রিয়াকশানের ধরো রেট লিখে নিলাম এখানে, আর সমান কে ইন্টু এনও স্কোয়ার আর হচ্ছে H2। এটা হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন। হ্যাঁ, বিক্রিয়া হার সমান এটা। দেখো, এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি তুমি এনোর গাঢ়ত্ব যদি সাপোজ যদি দ্বিগুণ করে দাও, দ্বিগুণ করে দিলে বাবু এর রেটটা কীভাবে চেঞ্জ হবে? এটা দ্বিগুণ করে দাও মানে কি, এর পাওয়ারের সঙ্গে পরিবর্তিত হচ্ছে, মানে এর পাওয়ারে কী রয়েছে, অর্ডার 2, তাই এটা দ্বিগুণ করে দেওয়ার সঙ্গে রেটটা দেখো 4 গুণ হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই H2 এর গাঢ়ত্ব এখানে ফিক্স রাখতে হবে। তাহলে এনোর গাঢ়ত্ব তুমি দ্বিগুণ করার সঙ্গে সঙ্গে যেহেতু এর পাওয়ার 2 রয়েছে, তাই 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে রেটটা 4 গুণ হয়ে যাবে যদি H2 এর গাঢ়ত্ব ফিক্স থাকে। আবার দেখো, এনোর গাঢ়ত্ব তুমি যদি ফিক্স রেখে যদি H2 এর গাঢ়ত্ব দ্বিগুণ করে দাও, দ্বিগুণ করে দিলে দ্বিগুণ বাড়বে, কারণ এর তো সমানুপাতিকভাবে পরিবর্তিত, এর পাওয়ারে তো কিছু নেই। তাই হচ্ছে এর ক্ষেত্রে রেটটা এখানে দ্বিগুণ হয়ে যাবে। এর গাঢ়ত্ব যদি দ্বিগুণ করো, এ দ্বিগুণ হয়ে যাবে, 3 গুণ করলে 3 গুণ হয়ে যাবে, 4 গুণ করলে 4 গুণ হবে রেট। কিন্তু অবশ্যই এটাকে ফিক্স করতে হবে। আবার যদি এরকম হয়, এর গাঢ়ত্বকে দ্বিগুণ করেছো, এর গাঢ়ত্বকে ধরো দ্বিগুণ করেছো, তাহলে দেখো এর গাঢ়ত্ব দ্বিগুণ করা মানে কত পরিবর্তিত হবে, রেটটা 4 গুণ বাড়বে, মানে 4 আর হবে। আর হচ্ছে এর গাঢ়ত্ব যদি আবার দ্বিগুণ করে দাও, এরও দ্বিগুণ হবে, মানে এর রেসপেক্টে দ্বিগুণ হচ্ছে আর এর রেসপেক্টে হচ্ছে 4 গুণ হচ্ছে, মানে টোটাল কত গুণ হয়ে গেল, রেটটা বেড়ে যাবে কত গুণ, টোটাল 8 গুণ বেড়ে যাবে, তাই না? তো এইভাবে জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এটা বোঝা গেল। এরপরে হচ্ছে 5 নম্বর পয়েন্ট, যে অনেক জটিল বিক্রিয়া রয়েছে যাদের কিন্তু সামগ্রিক ক্রম নেই। তো অর্থাৎ তুমি সবসময়ের জন্য কিন্তু যে একটা রিয়াকশানের ক্ষেত্রে সবসময় যে ওর অর্ডার ফাইন্ড আউট করতে পারবে, অর্ডার থাকবে, এটা কিন্তু সবসময় ঠিক নয়। কিছু কিছু বিক্রিয়া রয়েছে যেসব বিক্রিয়ার ক্ষেত্রে তুমি ঠিকঠাক করে অর্ডার বের করতে পারবে না। মানে ফর এক্সাম্পল, একটা জটিল বিক্রিয়া রয়েছে, জটিল বিক্রিয়া বলতে যেগুলো হচ্ছে একাধিক ধাপে সম্পন্ন হয়, সেসব ক্ষেত্রে দেখবে এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন এমনভাবে দেওয়া থাকবে, সেক্ষেত্রে কিন্তু তুমি ক্রম নির্ণয় করতে পারবে না। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আচ্ছা, নেক্সট দুটো জিনিস আমরা একটু দেখব, সেটা হচ্ছে যে মৌলিক বিক্রিয়া এবং জটিল বিক্রিয়া। কি জিনিস মৌলিক বিক্রিয়া এবং জটিল বিক্রিয়া? দেখো, মৌলিক বিক্রিয়া এখানে ডেফিনেশন দেওয়া আছে, এইটা তোমরা পরীক্ষার জন্য একটু দেখে রাখতে পারো, কিছুই নয় অ্যাকচুয়ালি। মৌলিক বিক্রিয়া কি বলছে বলো তো, যে যেসব বিক্রিয়া একটি মাত্র ধাপে সম্পন্ন হবে, একটি মাত্র ধাপে বলতে ওয়ান স্টেপ রিয়াকশন বলতে পারো, তো সেই সব বিক্রিয়াকে বলা হচ্ছে এক ধাপ সম্পন্ন বিক্রিয়া বা হচ্ছে মৌলিক বিক্রিয়া। তো মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই এক্ষেত্রে কোনো অন্তর্বর্তী যৌগ তৈরি হবে না, অন্তর্বর্তী পদার্থ তৈরি হবে না। তো ওই জন্য হচ্ছে এগুলো হচ্ছে এক ধাপ সম্পন্ন বিক্রিয়া হয়। আচ্ছা, আর জটিল বিক্রিয়া কি জিনিস? জটিল বিক্রিয়া পুরো তার উল্টো, যে জটিল বিক্রিয়া হচ্ছে একাধিক ধাপে সম্পন্ন হবে। তাহলে একাধিক ধাপে সম্পন্ন কোনো বিক্রিয়াকে বলা হচ্ছে জটিল বিক্রিয়া বা কমপ্লেক্স রিয়াকশন। আর এক্ষেত্রে অবশ্যই অন্তর্বর্তী পদার্থ উৎপন্ন হবে। মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী পদার্থ উৎপন্ন হবে না, আর জটিল বিক্রিয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী পদার্থ উৎপন্ন হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে আণবিকতা। আণবিকতা বা মলিকুলারিটি কি জিনিস? মলিকুলারিটি বা হচ্ছে আণবিকতা। দেখো, প্রথমে বলে দিই যে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র এই আণবিকতা বা মলিকুলারিটি কথাটা প্রযোজ্য হবে। এছাড়া কিন্তু জটিল বিক্রিয়া বা হচ্ছে একাধিক স্টেপে যেসব রিয়াকশানগুলো হয় তাদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য হবে না। তো ডেফিনেশন হিসাবে যদি আমি বলি যে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে যতগুলো অণু, বিক্রিয়কের অণু, পরমাণু বা আয়ন,
যাদেরকে একত্রে কি বলা হয়, কণা। তাহলে কোনো মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে বা একধাপ সম্পন্ন বিক্রিয়ার ক্ষেত্রে যতগুলো অণু পরমাণু বা আয়ন, বিক্রিয়কের অণু পরমাণু বা আয়ন অংশগ্রহণ করে ওই বিক্রিয়ায়, সেই সংখ্যা অর্থাৎ তাদের মোট সংখ্যাকে বলা হচ্ছে ওই বিক্রিয়া, ওই একধাপ সম্পন্ন বা মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা বা মলিকুলারিটি। ঠিক আছে না? তো তুমি যে কোনো একটা এক্সাম্পল ধরতে পারো। তুমি ধরো এ থেকে এ প্লাস বি, বি থেকে হচ্ছে সি, সি প্লাস হচ্ছে ডি, ডি, এই বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি ধরো, তাহলে এখানে এ এর কণার সংখ্যা কত, এ, বি এর কণার সংখ্যা হচ্ছে বি, ছোট বি ছোট এ, এ বি। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে এটা অবশ্যই এটা এক ধাপ সম্পন্ন বিক্রিয়া হতে হবে, মৌলিক বিক্রিয়া হতে হবে। তুমি বলবে স্যার কী করে বুঝবো এক ধাপ সম্পন্ন বিক্রিয়া বা মৌলিক বিক্রিয়া? ওখানে বলে দেওয়া থাকবে, ঠিক আছে? যখন পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞাসা করে তোমাকে বলে দেবে যে এটা মৌলিক বিক্রিয়া বা এক ধাপ সম্পন্ন বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে এর ক্ষেত্রে আণবিকতা কত হবে, এ প্লাস বি, এ প্লাস বি হবে এর ক্ষেত্রে আণবিকতা। ঠিক আছে? তো এটা গেল আণবিকতা। আণবিকতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে দুটো, সেটা হচ্ছে যে এটা অলওয়েজ হচ্ছে পূর্ণ সংখ্যা হবে। দেখো ক্রমের সঙ্গে এর পার্থক্যটা দেখো। ক্রমের ক্ষেত্রে কিন্তু আমরা বলেছিলাম, একটু আগে বলেছিলাম আমরা, ক্রমের ক্ষেত্রে বলেছিলাম যে ওটা কিন্তু পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, শূন্য হতে পারে, তাই না? নেগেটিভও হতে পারে ইভেন। কিন্তু এর ক্ষেত্রে সবসময়ের জন্য আণবিকতা পূর্ণ সংখ্যা হবে, কখনো ফ্র্যাকশন, নেগেটিভ ভ্যালু বা হচ্ছে শূন্য কখনো হবে না। ঠিক আছে? এটা খেয়াল রাখবে। আর একটা জিনিস হচ্ছে যে এটা হচ্ছে তাত্ত্বিক মান বা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। থিওরিটিক্যাল ভ্যালু বলতে মানে এটা খাতা কলমে তুমি ডিটারমাইন করতে পারবে, একটা রিয়াকশানকে দেখে, এরকম রিয়াকশানটাকে দেখে তুমি বলে দিতে পারবে যে এর আণবিকতা কত। ঠিক আছে? কিন্তু দেখো এর সঙ্গে তুমি যদি ক্রমের সঙ্গে যদি তুলনা করো, ক্রমের ক্ষেত্রে বলা হয়েছিল যে ওটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট, এক্সপেরিমেন্ট করে রেড ইকুয়েশন নিয়ে আসবে, তারপরে তুমি ক্রম নির্ণয় করতে পারবে, তাই না? সুতরাং তার সঙ্গে এটা পার্থক্য রয়েছে। তাহলে এটা একটা তাত্ত্বিক মান, ওটা হচ্ছে একটা পরীক্ষালব্ধ মান। আর এটা সবসময় সমিত সমীকরণ থেকে তুমি পেতে পারবে। তো পরীক্ষায় সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে বিক্রিয়ার ক্রম এবং আণবিকতার পার্থক্য। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো ওইটার বৈশিষ্ট্য আর এর বৈশিষ্ট্য দুটো জানলেই হয়ে যাবে, তাই না? তো বৈশিষ্ট্যগুলো থেকে তুমি পার্থক্য রেডি করতে পারবে। তো সুন্দর করে পার্থক্যটাকে রেডি করে নেবে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বোর্ডের এক্সামে আসে এগুলো। তো এই হচ্ছে মোটামুটি এই জিনিসপত্র, আণবিকতা এবং তার বৈশিষ্ট্য। ঠিক আছে? তোমাকে দু একটা এক্সাম্পল দেবো, রিয়েল এক্সাম্পল দেবো, যেখানে আণবিকতা আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে? আর আণবিকতা সম্বন্ধে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যেগুলো আমরা আস্তে আস্তে করে আলোচনা করবো। ঠিক আছে? এখন এক্সাম্পলগুলো দেখো। আচ্ছা, আণবিকতা নির্ণয় করার জন্য আমি দুটো রিয়েল এক্সাম্পল নিয়েছি, দুটো কেমিক্যাল রিয়াকশন নিয়েছি। দেখো অবশ্যই এটা সব ব্যালেন্সড অবস্থায় রয়েছে, তাই তো? NN2H4, হ্যাঁ হ্যাঁ, এদের দুটোই ব্যালেন্সড ইকুয়েশন রয়েছে। দেখো আণবিকতা যখন নির্ণয় করা হবে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে, আগে ব্যালেন্সড করবে। ইকুয়েশনকে ব্যালেন্স না করলে কিন্তু, অর্থাৎ সমতা বিধান না করলে কিন্তু তুমি ভুলভাল আণবিকতা পেয়ে যাবে, তাই না? সুতরাং ব্যালেন্স করবে, তারপরে বিক্রিয়কগুলোর যে কণা সংখ্যা থাকবে তাদেরকে তুমি যোগ করবে। দেখো এই রিয়াকশনের ক্ষেত্রে, ফার্স্ট রিয়াকশনের ক্ষেত্রে আণবিকতা কত হবে? দেখো এই বিক্রিয়কের সামনে কিছু নেই, মানে 1 রয়েছে, তাহলে একটা অ্যামোনিয়াম নাইট্রেটের অণু রয়েছে, NH4NO2 অণু রয়েছে, তাই এর ক্ষেত্রে আণবিকতা কত হবে? এর ক্ষেত্রে আণবিকতা হবে 1, তাই না? এর ক্ষেত্রে দেখো আণবিকতা কত হবে? এর সামনে কিছু নেই মানে 1 রয়েছে, এর সামনে কিছু নেই মানে 1 রয়েছে, তাই এর ক্ষেত্রে আণবিকতা, মোট আণবিকতা কত হবে? আণবিকতা এর ক্ষেত্রে আণবিকতা ইকুয়ালস টু 1 + 1 = 2। অবশ্যই এই সব বিক্রিয়াগুলো এক স্টেপ বিক্রিয়া, কিন্তু মানে মৌলিক বিক্রিয়া কিন্তু এগুলো, এটা বলার অপেক্ষা রাখে না, কারণ আমি আণবিকতা নির্ণয় করছি মানে এগুলো 1 স্টেপ রিয়াকশানই। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আণবিকতা কি করে নির্ণয় করতে পারি। দেখো জটিল বিক্রিয়ার মানে হচ্ছে, একটু আগে বলেছি, জটিল বিক্রিয়া মানে হচ্ছে যে মাল্টি স্টেপ রিয়াকশান, অর্থাৎ একাধিক ধাপে যেসব বিক্রিয়া সম্পন্ন হয় তাদেরকে বলা হচ্ছে জটিল বিক্রিয়া। তাহলে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে যে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা তাৎপর্যহীন। এই কথাটার অর্থ কী? খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। দেখো জটিল বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু তুমি বলতে পারবে না যে ওভারঅল বিক্রিয়ার হচ্ছে আণবিকতা এত, 2, 3, 4 যাই হোক, কি না? তো এর ক্ষেত্রে কিভাবে বলা হয়, আণবিকতা কিভাবে বলা হয়? দেখো একটা কেমিক্যাল রিয়াকশান ধরেছি, এটা দুটো স্টেপে সম্পন্ন হয়, এটা হচ্ছে তার ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। তাহলে এটা দুটোকে যোগ করে দিলে
আমরা টোটাল রিয়াকশান পাবো। তো টোটাল রিয়াকশানটা আমি এখানে যোগ করে উপরে লিখছি, তাহলে টোটাল রিয়াকশান হবে এর, দুটোকে যোগ করে দাও, বাসে যোগ করে দিলে আসছে 2NO প্লাস হচ্ছে 2H2 থেকে তৈরি হচ্ছে N2 প্লাস হচ্ছে 2 ওয়াটার। এটা দুটোকে যোগ করে দিলে এই বিক্রিয়াটা আসছে ওয়াটার। এই বিক্রিয়ার ক্ষেত্রে এই যে টোটাল বিক্রিয়াটা লিখলাম, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি আণবিকতা বলতে চাই তাহলে এটা একটা জটিল বিক্রিয়া, এটা বুঝতে পেরেছো, দুটো স্টেপে সম্পন্ন হচ্ছে মানে তাহলে এটা একটা জটিল বিক্রিয়া। এর ক্ষেত্রে আণবিকতা কিভাবে বলবো? তুমি কি এইভাবে বলবে যে আণবিকতা 2 + 2 4, এরকমভাবে বলা হয় না। জটিল বিক্রিয়ার ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপের জন্য আলাদা আলাদা আণবিকতা বলতে হয়। যেমন এর ক্ষেত্রে বলতে হবে তোমাকে যে এই বিক্রিয়ার এই ফার্স্ট স্টেপের ক্ষেত্রে আণবিকতা = হবে কত, দেখো দুটো অণু, এখানে একটা অণু, H2 সামনে কিছু নেই মানে একটা অণু, তাহলে 2 + 1 মানে হচ্ছে 3, তাহলে ফার্স্ট স্টেপের জন্য আণবিকতা 3। এই স্টেপের জন্য আণবিকতা কত হবে, এর কিছু নেই মানে 1, এর কিছু নেই মানে 1, সামনে সামনে 1 রয়েছে, তাহলে এর ক্ষেত্রে আণবিকতা কত হবে, 1 + 1 = 2। তাহলে এর ক্ষেত্রে আমাকে বলতে হলে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে এইভাবে বলতে হবে যে এর ক্ষেত্রে ফার্স্ট স্টেপের জন্য আণবিকতা হচ্ছে 3 আর সেকেন্ড স্টেপের জন্য আণবিকতা হচ্ছে 2। ঠিক আছে, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে এইভাবে বলতে হয়। তুমি ওভারঅল বলে দেবে না যে এর ক্ষেত্রে ওভারঅল 2 2 4 হচ্ছে এর আণবিকতা। বুঝতে পেরেছো আশা করি? ওকে, আচ্ছা নেক্সট আরেকটা স্টেটমেন্ট রয়েছে, এই স্টেটমেন্টটা আমরা একটু এক্সপ্লেন করব আণবিকতা রিলেটেড। সেটা হচ্ছে যে 3-এর অধিক আণবিকতা বিশিষ্ট মৌলিক বিক্রিয়া প্রায় নেই বললেই চলে। এই কথাটার অর্থ কি? বলছে যে আণবিকতা 3 হবে এবং সেটা একটা মৌলিক বিক্রিয়া হবে, অর্থাৎ একটা স্টেপে সম্পন্ন হবে রিয়াকশানটা। এই রকম তুমি মৌলিক বিক্রিয়া অর্থাৎ এই রকম রাসায়নিক বিক্রিয়া তুমি প্রায় দেখতে পাবে না বা হচ্ছে খুব কমই দেখা যায়। তার কারণ কি? দেখো তোমাকে জিনিসটা যদি একটু এক্সপ্লেন করে দিই তাহলে বুঝতে পারবে। ধরে নিলাম একটা মৌলিক বিক্রিয়া অর্থাৎ এক স্টেপের বিক্রিয়া, সেখানে দুটো বিক্রিয়ক পদার্থ রয়েছে A + B থেকে ধরো বিক্রিয়ক পদার্থ P প্রোডাক্ট তৈরি করছে। হ্যাঁ, তাহলে এখানে বিক্রিয়ক পদার্থ কটা রয়েছে, দুটো রয়েছে। এক স্টেপ বিক্রিয়া, এক স্টেপের বিক্রিয়া, তাই হচ্ছে এখানে আণবিকতা 1 + 1, সামনে কিছু নেই মানে 1 1 2, এখানে আণবিকতা হচ্ছে 2। আচ্ছা, এই রকম আর একটা বিক্রিয়া ধরছি, ধরো A 2A + B, এইখান থেকে ধরো প্রোডাক্ট তৈরি হচ্ছে, এখানে আণবিকতা কত, এখানে আণবিকতা হচ্ছে দেখো এর সামনে 2, এখানে 1, মানে টোটাল হচ্ছে আণবিকতা 3। এটাও ওয়ান স্টেপ রিয়াকশান। বলছে এই ধরনের রিয়াকশানের এক্সিস্টেন্স খুব কম, মানে খুব কম আছে এই ধরনের আণবিক বিক্রিয়া যেটা হচ্ছে এক স্টেপে হবে। এর কারণ কি তুমি লজিক্যালি একটু দেখলে বুঝতে পারো। আচ্ছা, তোমাদের এটা আগেও বলা হয়েছে যে যখন একটা রিয়াকশানে যখন বিক্রিয়কগুলো প্রোডাক্ট ফর্ম করে, প্রোডাক্ট কীভাবে ফর্মেশন হয়, প্রথমে হচ্ছে অণুগুলো ভেঙে যাবে পরমাণুতে, তারপরে পরমাণুগুলো কাছাকাছি আসবে, কাছাকাছি এসে পরমাণুগুলো কোলাইড করবে, সংঘর্ষে লিপ্ত হবে, তাহলে সংঘর্ষ ঘটানোর পরে তারা বিক্রিয়াজাত পদার্থ তৈরি করবে। তাহলে মলিকুলগুলো ভেঙে পরমাণুগুলোর কলিশন, পরমাণুগুলোর পরস্পরের সঙ্গে সংঘর্ষের মাধ্যমে অ্যাকচুয়ালি বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়। তাহলে দেখো এখানে যদি আমি এই বিক্রিয়ার ক্ষেত্রে কনসিডার করি, এখানে A একটা রয়েছে, B একটা রয়েছে, তাহলে A আর B যখন ওরা সংঘর্ষে লিপ্ত হবে সবসময়ের জন্য A আর B এর মধ্যেই সংঘর্ষ হবে, আর কেউ কি তৃতীয় ব্যক্তি কি রয়েছে? নেই না। তাহলে এখানে শুধুমাত্র A আর B এর মধ্যে যখন সংঘর্ষ হবে, A আর B এর মধ্যে সংঘর্ষ হবে, তখনই বিক্রিয়াজাত পদার্থ তৈরি হবে। ঠিক আছে, কিন্তু এর ক্ষেত্রে দেখো, এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো 2A + B, মানে এটাকে যদি আমি এইভাবে ভেঙে দিই, A + A, 2A কে ভেঙে দিচ্ছি, দুটো A প্লাস হচ্ছে B থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে এখানে 3টা বিক্রিয়ক রয়েছে, এটা একটা, এটা একটা, এটা একটা। দেখো এই বিক্রিয়ক কখনো, দেখো এখানে প্রোডাক্ট কিভাবে তৈরি হবে, A আর B এর মধ্যে রিয়াকশনের মাধ্যমে প্রোডাক্ট ফর্মেশন হবে। তাহলে A আর B রিয়াকশন করতে পারে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম A আবার A এর সঙ্গেও রিয়াকশন করতে পারে, মানে এর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে পারে। তাহলে A আর A এর সঙ্গে সংঘর্ষ লিপ্ত হলে ওটা তো ফলস, মানে ওই সংঘর্ষে কোনো বিক্রিয়াজাত পদার্থ তুমি পাবে না, কারণ বিক্রিয়াজাত পদার্থ হলে A আর B এর মধ্যে সংঘর্ষ হতে হবে। তাহলে কখনো কখনো A নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হতে পারে, তাই সেই সব সংঘর্ষগুলো বেকার, সেগুলোর কোনো ভ্যালুয়েশন নেই গো। সেসব সংঘর্ষ কোনো দিন প্রোডাক্ট ফর্মেশন তোমার করতে পারবে না, বুঝতে পেরেছো? সেসব সংঘর্ষ অকার্যকরী সংঘর্ষ। তাহলে সেরকম যদি হয় তাহলে এখানে যে সংঘর্ষগুলো এখানে হচ্ছে মিছেমিছি হচ্ছে কিছু সংঘর্ষ, মানে কিছু কিছু কলিশন হচ্ছে বেকার বেকার হচ্ছে, প্রোডাক্ট ফর্মেশন করছে না। তাই বলছে যে দ্বি-আণবিক বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্ট ফর্মেশন ভালো হবে যতটা, ত্রি-আণবিক বিক্রিয়া বা তার থেকে আরও যদি আণবিকতা বাড়িয়ে দাও, মানে মলিকুলের
সংখ্যা যদি বাড়িয়ে মানে বিক্রিয়কের সংখ্যা যদি বাড়িয়ে দাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার প্রোডাক্ট ফর্মেশনের রেটটা অনেকটা কমে যাবে, অর্থাৎ প্রোডাক্ট ঠিকঠাক করে ফর্মেশন হবে না, কারণ সংঘর্ষ সংখ্যা, কার্যকরী সংঘর্ষের সংখ্যা কমে যাবে। ঠিক আছে, তো এই জন্য এই স্টেটমেন্টটা দেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে যে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া হার সমীকরণ, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখো আমরা এতক্ষণ পর্যন্ত অন্যান্য রিয়াকশনের ক্ষেত্রে, মৌলিক বিক্রিয়া ছাড়া অন্যান্য বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি নির্ণয় করেছি, বিক্রিয়ার রেট ইকুয়েশন নির্ণয় করেছি এবং ক্রম নির্ণয় করেছি। এর ক্ষেত্রে এটা হচ্ছে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র আমরা দেখব, মৌলিক বিক্রিয়া বলতে এক স্টেপ সম্পন্ন বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে আমরা বিক্রিয়ার হারের ইকুয়েশন আমরা রেডি করতে পারি। খুব সিম্পল, ভেরি সিম্পল, একটু কেয়ারফুলি দেখো। আমি ধরে নিচ্ছি এটাকে এক্সপ্লেন করার জন্য একটা রাসায়নিক বিক্রিয়া ধরে নিচ্ছি, এ বি থেকে তৈরি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে প্রোডাক্ট পি। ঠিক আছে, প্রোডাক্ট পি ফর্মেশন হচ্ছে। এর ক্ষেত্রে বিক্রিয়া হার কী হবে, মানে এটা একটা এক স্টেপ মৌলিক বিক্রিয়া আমি ধরে নিয়েছি, এটা হচ্ছে মৌলিক বিক্রিয়া। ঠিক আছে, এক স্টেপের বিক্রিয়াটা হচ্ছে। এর ক্ষেত্রে রেট সমান কি হবে, রেট সমান এক্ষেত্রে হবে এ টু দি পাওয়ার, এই এটা সামনে চলে আসবে মানে পাওয়ারে চলে আসবে, আর হচ্ছে এখানে বিক্রিয়ক এ আর বিক্রিয়ক বি, তাহলে এখানে আসবে রেড ইকুয়েশনে এই বিক্রিয়ক আর এই বিক্রিয়ক, আর এদের পাওয়ারে কি আসবে, এই পাওয়ারে আসবে এই বিটা। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো, যেটা আমি আগে বারণ করেছিলাম তোমাদের যে কখনো সমিত সমীকরণ, অবশ্যই এটা সমিত সমীকরণ, এটা খেয়াল রাখবে। এই সমিত সমীকরণের সামনে যে ওই বিক্রিয়কের অণু সংখ্যা রয়েছে ওগুলো কখনো এদের পাওয়ারে আসে না, কিন্তু শুধুমাত্র এই মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে বা এক স্টেপ রিয়াকশনের ক্ষেত্রে, ওয়ান স্টেপ বিশিষ্ট রিয়াকশনের ক্ষেত্রে এই সামনের যে অনুসংখ্যা এটা সবসময় বিক্রিয়কের রেসপেক্টিভ পাওয়ারে আসবে, এটা যেন তোমাদের মনে থাকে। বুঝতে পেরেছো? তাহলে সিম্পলভাবে আমি যদি বলি, দেখো এর ক্ষেত্রে হচ্ছে যাই সামনে থাকুক না কেন, তুমি যে কোনো একটা রিয়াকশান, আর একটা তুমি রিয়াকশান ধরো পি পি প্লাস হচ্ছে কিউ, কিউ থেকে হচ্ছে আর থেকে এস এস, এই রিয়াকশানের ক্ষেত্রেও তুমি দেখো এর ক্ষেত্রে রেট, তুমি এটা যদি ওয়ান স্টেপ রিয়াকশান হয় বা মৌলিক বিক্রিয়া হয়, তাহলে এর ক্ষেত্রে তুমি এই সমীকরণ দেখেই, এই সমিত সমীকরণ দেখেই তুমি বলে দিতে পারবে যে এই বিক্রিয়ার রেট ইকুয়েশন কী হবে, এবং আণবিকতাও তুমি বলে দিতে পারবে এবং তার সঙ্গে ক্রমও বলে দিতে পারবে। দেখো এর ক্ষেত্রে রেট কী হবে, বিক্রিয়ক হচ্ছে পি আর কিউ, তাহলে পি টু দি পাওয়ার সামনে যেটা আছে সেটা পাওয়ারে চলে আসবে পি, আর কিউ টু দি পাওয়ার কিউ, এইটা সামনে এই পাওয়ারে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ক্রম কি হবে, তাহলে এ এর সাপেক্ষে ক্রম হবে ছোট এ, বি এর সাপেক্ষে ক্রম হবে ছোট বি, এর ক্ষেত্রে হবে পি এর সাপেক্ষে ক্রম হবে ছোট পি, আর কিউ এর রেসপেক্টে বা সাপেক্ষে হচ্ছে ক্রম হবে ছোট কিউ। ঠিক আছে, আর ওভারঅল যদি ক্রম বের করতে চাও এর ক্ষেত্রে কি হবে, এ প্লাস বি হবে এর ওভারঅল ক্রম, মানে সামগ্রিক ক্রম, এর ক্ষেত্রে হচ্ছে ওভারঅল ক্রম হচ্ছে পি প্লাস কিউ। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আণবিকতা কত হবে, আণবিকতাও দেখো সেম এটাই হবে। দেখো আণবিকতা কিভাবে আমরা নির্ণয় করি, বলি যে এক স্টেপ রিয়াকশনের ক্ষেত্রে যতগুলো অণু থাকে, বিক্রিয়কের অণু থাকে, অণু পরমাণু বা আয়ন থাকে, সেটাই হচ্ছে তাদের যোগফল হচ্ছে ওর আণবিকতা। দেখো এর ক্ষেত্রে বিক্রিয়কের অণু এ আর বি, তাহলে এ প্লাস বি হচ্ছে তার আণবিকতা, টোটাল অনুসংখ্যা তো এ প্লাস বি, তাহলে এটাই হচ্ছে তার আণবিকতা। এর ক্ষেত্রেও দেখো আণবিকতা পি প্লাস কিউ হচ্ছে তার আণবিকতা, তাদের অনুসংখ্যা হচ্ছে তো এইটা, তাহলে পি প্লাস কিউ হচ্ছে তার আণবিকতা। তাহলে আণবিকতা যা হলো, এটা হচ্ছে আণবিকতা আর এটা তার আণবিকতা, আর ক্রমও দেখো সেই একই ছিল, ক্রমও ছিল, ওভারঅল ক্রমও ছিল এ প্লাস বি, আর হচ্ছে ইকুয়ালস টু ক্রমও ছিল, আর আণবিকতাও যা ছিল সেটাই। তাহলে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে একটা জিনিস আমরা শিখলাম যে আণবিকতা যাই হবে, ক্রমও তাই হবে, এবং এটা সবসময়ের জন্য আসবে কোত্থেকে, সমিত সমীকরণ থেকে। দেখো এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন থেকে নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই, বাট তুমি না এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন না দেখেও তুমি এখান থেকে মানে সমিত সমীকরণটা দেখেই তুমি হার সমীকরণ এবং তার সঙ্গে হার সমীকরণ পেয়ে গেলে তার পাওয়ারগুলো থেকে তো তুমি ক্রম নির্ণয় করে নেবে, আর সেই ক্রমগুলোর যোগফলই হচ্ছে তো তার আণবিকতা, তাই না? সুতরাং এর ক্ষেত্রে তুমি সমিত সমীকরণ থেকে আণবিকতা এবং তার ক্রম এবং তার সামগ্রিক বিক্রিয়া হার যেটা রেট ইকুয়েশন তুমি এখান থেকে ডিটারমাইন করতে পারবে। ঠিক আছে না? খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু এই কনসেপ্টটা। আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু ওই মৌলিক বিক্রিয়া বা এক ধাপের বিক্রিয়া ছাড়া কিন্তু অন্যান্য ক্ষেত্রে এই কেসটা করবে না। ঠিক আছে, এটা যেন খেয়াল থাকে।
তো এই ছিল মোটামুটি বিক্রিয়ার ক্রম, আণবিকতা, মৌলিক বিক্রিয়া, জটিল বিক্রিয়া এবং তার রিলেটেড যত রকমের জিনিসপত্র হয় করিয়ে দেওয়া হলো। নেক্সট লেকচারে প্রবলি আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করব, অর্থাৎ নিউমেরিক্যালগুলো করব। তো আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটা আরেকবার দেখবে, দিলে আস্তে আস্তে ধীরে ধীরে বোঝার চেষ্টা করবে, জিনিসগুলো সব বুঝতে পারবে। আর অবশ্যই নোট ডাউন করে নেবে সব জিনিসগুলো, এগুলো শর্ট নোট হিসাবে তোমরা ইউজ করবে এক্সামের আগে, ঠিক আছে? এই কনসেপ্টগুলো খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ওকে, তাহলে নেক্সট লেকচারে দেখা হচ্ছে। ওকে, বাই।